দর্শক স্বাগত চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে। আপনাদের সাথে আছি ইমদাদ হক। নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ অ্যান্ড ফিটিংস। বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। দেশের অর্থনীতি এখন বহুমুখী চাপে। মূল্যস্ফীতি প্রত্যাশিত হারে কমেনি, বিনিয়োগ বাড়েনি প্রত্যাশিত হারে, ফলে তৈরি হয়নি নতুন কর্মসংস্থান, বেকারত্ব বাড়ছে। তৈরি হয়েছে জ্বালানি সংকটের মতো অপ্রত্যাশিত একটা চাপ। সেই সাথে বাড়ছে বিদেশি ঋণের ধার দেনা পরিশোধেরও চাপ। এমন অবস্থায় সরকার নতুন কর্মসূচি গ্রহণ করেছে। সামনে বাজেট আসছে, অর্থের যোগান কিভাবে হবে, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। সরকার কোন বিষয়ে অগ্রাধিকার দেবে সেসব বিষয়ে আমরা পরামর্শ শুনব। আমাদের সাথে আজ উপস্থিত রয়েছেন ইউএনডিপি সাবেক পরিচালক অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। বলছিলাম যে বহুমুখী চাপের মধ্যে রয়েছে অর্থনীতি। বর্তমানে কোন ক্ষেত্রটাকে বেশি চ্যালেঞ্জ মনে হচ্ছে? আমার মনে হয় যে এখন পর্যন্ত আমি যেটা বুঝি যে বহির যে খাতটা আছে সেটা সবচেয়ে বেশি অন্তরায়ের সম্মুখীন হচ্ছে। এটার একটা কারণ যেটা আপনি উল্লেখ করেছেন যে হঠাৎ করে জ্বালানির যে সমস্যাটা বাংলাদেশ অর্থনীতি তার মুখোমুখি হচ্ছে এই ইরান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য সংকটের জন্য। এটার কয়েকটা মাত্রিকতা আছে। প্রথম মাত্রিকতা সেটা আমরা ঢাকার রাস্তায় বেরোলেই দেখতে পাই বা যে কোনো শহরের রাস্তায় যে জ্বালানির একটা সংকট আছে, এবং যার জন্যে বিভিন্ন পরিবহন, বিভিন্ন গাড়ি তারা জ্বালানির সংকটের জন্য রাস্তায় লম্বা লাইন দিতে হচ্ছে জ্বালানি পাওয়ার জন্যে। তো সেটা গেল তেল, পেট্রোল, গ্যাসের কথা। এমনও হতে পারে যে ভবিষ্যতে এই যে আমরা রান্নাবান্না করছি ঘরের মধ্যে, এই গ্যাসেরও একটা সংকট দেখা দিতে পারে। অতএব জ্বালানির সংকট একদিকে যেমন নাগরিক জীবনকে বিপর্যস্ত করবে, অন্যদিকে আমাদের যে উৎপাদন প্রক্রিয়া শিল্প সেটাকেও আমার মনে হয় যে এটাকে একটা বিরূপ প্রভাব ফেলবে। তো এটা গেল একটা তাৎক্ষণিক প্রক্রিয়া। আরেকটা হচ্ছে যে এই যে মধ্যপ্রাচ্যের সংকটের কারণে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে কিছু কিছু শ্রমিক কিন্তু ফিরতে শুরু করেছে। কারণ মধ্যপ্রাচ্যের এই সংকট এবং যুদ্ধের মতো একটা পরিস্থিতিতে সেখানে স্বাভাবিক যে অর্থনৈতিক কার্যক্রম সেটা চলছে না, এবং সেটা যদি না চলে তাহলে স্বাভাবিকভাবেই তাদেরকে শ্রমিককে কাটছাঁট করতে হবে। অতএব এই যে শ্রমিক এবং শ্রমিকের আয় এবং শ্রমিক যে শ্রম আয় আমাদের অর্থনীতিতে পাঠাচ্ছে সেটার একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে। আর তৃতীয় হচ্ছে যে আমাদের বৈদেশিক বাণিজ্য সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ এই যে হরমুজ প্রণালী বলি বা অন্যান্য যে সমস্ত জলপথ আছে সেগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যের আশেপাশে যে সমস্ত উপসাগর, সাগর, মহাসাগর আছে, সেগুলো যখন ঝুঁকির মুখে পড়বে এই সংকটের কারণে, স্বাভাবিকভাবেই আমাদের রফতানি আমদানি সেটা একটা ক্ষতিগ্রস্ত হবে। এবং দুটো আরও ক্ষতিগ্রস্ত হবে যেখানে ডলারের মূল্য বেড়ে যাচ্ছে এবং টাকার মূল্যমান কমে যাচ্ছে। সুতরাং সামগ্রিকভাবে আমার মনে হয় যে আমাদের যে বহির্খাত যেটা আছে, যেটা জ্বালানির যেখানে রয়েছে, আমাদের শ্রমিকের আয় এবং শ্রমিকের কর্মসংস্থান যেখানে রয়েছে, এবং যেটা রপ্তানি আমদানি যেখানে আছে, সেটাতেই এখন বেশি মনোযোগ দিতে হবে। মধ্যপ্রাচ্য সংকটের ফলে তো এরকম অস্থিরতা তৈরি হয়েছে, বাংলাদেশে না বিশ্বজনীন সমস্যা তৈরি হয়েছে। বাংলাদেশের করণীয় কি? বাংলাদেশের করণীয় অনেকগুলো বিষয়। যেমন জ্বালানির ক্ষেত্রে আমরা এর মধ্যেই দেখেছি আমাদের একটাই ছিল পরিশোধন করার জ্বালানি, যেটা ইস্টার্ন রিফাইনারি, সেটা কিন্তু বন্ধ আছে। এখন বহু দেশের যেটা তারা করছে যে অপরিশোধিত তেল নিয়ে এসে সেটা যদি তাদের নিজস্ব পরিশোধনাগারে পরিশোধনা করে তাহলে পরে জ্বালানির একটা সরবরাহ থাকে। এর মধ্যেই তাৎক্ষণিকভাবে আমার মনে হয় যে এই যে আমাদের যে পরিশোধনের যে ব্যবস্থা রয়েছে চট্টগ্রামে, সেটাকে কর্মক্ষম করা দরকার এক। দ্বিতীয়ত আমি মনে করি যে আমাদের জ্বালানির মজুদ বলা হচ্ছে যে 2 মাস বা 3 মাসের মতো আছে। এটা যে শুধু সরকারের দায়িত্ব আমি সেটা মনে করি না। আমি মনে করি যে এটা জনগণেরও দায়িত্ব। এই অর্থে বলছি যে জ্বালানি মজুত করার একটা প্রবণতা আমরা শহরে, গ্রামে সব জায়গায় দেখতে পাচ্ছি, এবং সরকারি অভিযানের ফলেও দেখা গেছে যে বিভিন্ন জায়গায় হাজার হাজার লিটার মজুত করা হয়েছে। তখন এই ব্যাপারে জ্বালানি যতটাই আমদানি করা হোক না কেন, এই মজুদের প্রবণতা যদি বেড়ে যায়, এবং সেটা যে সব সময় শঙ্কা থেকে হচ্ছে তা নয়,
এই অবস্থা থেকে একটা লাভ করার প্রবণতাও আমরা দেখতে পাচ্ছি। তো সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ আমার মনে হয় যে দরকার। আর তৃতীয়ত আমার মনে হয় যে একটু মধ্য মেয়াদে বা দীর্ঘমেয়াদে যেটা চীন করেছে, যে ছোট ছোট শোধনাগার তৈরি করা, বড় রকম না করে, এবং সেই শোধনার যে পরিশোধনের ব্যবস্থা আছে তাদেরকে একটা সুযোগ দেওয়া, যে তারা সরাসরিভাবে আমদানি যদি জ্বালানি করতে পারে, তাহলে পরে আমার মনে হয় যে আস্তে আস্তে সেই জাতীয় একটা সক্ষমতা আমাদের গড়ে উঠতে হবে। আমরা এতদিন পর্যন্ত জ্বালানির জন্য নির্ভর করতাম মধ্যপ্রাচ্যের ওপরে, এখন আমাদেরকে বিকল্প খুঁজতে হবে। যেমন ইতিমধ্যেই সরকার চেষ্টা করছে বা বাংলাদেশ চেষ্টা করছে কাজাখস্তান থেকে জ্বালানি নিয়ে আসতে, নাইজেরিয়া থেকে জ্বালানি নিয়ে আসতে। এই বিকল্পগুলো আমাদের খুঁজতে হবে। সরকারি তথ্য বলছে প্রতিদিন জ্বালানি খাতে সরকারকে যে 200 কোটি টাকার মতো একটা ভর্তুকি দিতে হচ্ছে। তো এটা তো এই অর্থ বছরে প্রায় 40 থেকে 42 হাজার কোটি টাকা লেগে যাবে। আবার বাজেট আসছে, বাজেটে এই ভর্তুকির এই খাতটা সরকার কিভাবে সামলাবে? ভর্তুকির ব্যাপারটি দিনের পর দিন কিন্তু জ্বালানি খাতে ভর্তুকি দেওয়া হচ্ছে, দিনের পর দিন সারের খাতে ভর্তুকি দেওয়া হচ্ছে। এই ভর্তুকি তো দীর্ঘদিন চলতে পারে না, কারণ এই ভর্তুকি যদি আমরা দিই তাহলে আমরা খুব কৃত্রিমভাবে কিন্তু আমাদের জ্বালানির মূল্যটা আমরা স্থির করে দিচ্ছি। এবং ভর্তুকির মাধ্যমে যদি আমাদের জ্বালানির যে মূল্য সেটা যদি আমি কমের দিকে রাখি, তাহলে বহু জায়গাতে এবং বহু ক্ষেত্রেই জ্বালানি ব্যবহারের জন্য যে জাতীয় রক্ষণশীলতা দরকার সেটা কিন্তু থাকবে না। লোকজন যত্রতত্রভাবে জ্বালানি ব্যবহার করবে। তো সুতরাং স্বাভাবিকভাবে আমরা মনে করি যে এই ভর্তুকির তো একটা অর্থনৈতিক চাপ আছে, কারণ যে সংখ্যাটি আপনি বললেন, অত পরিমাণ যদি ভর্তুকি দেওয়া হয় তাহলে কৃত্রিমভাবে আমরা একটা খাতে আমরা কিছু কিছু মানুষকে আমরা সুবিধা দিচ্ছি। সবাই যে ভর্তুকির সুবিধা পাচ্ছে তা কিন্তু না। খাদ্য ভর্তুকির সুবিধা সবাই পায় না। জ্বালানি ভর্তুকির সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে যে এর 30 থেকে 40% যায় উচ্চবিত্তর মানুষের কাছে, কারণ তাদের জ্বালানির যেটা ভোগ বা চাহিদা সেটা অনেক বেশি। আর ভর্তুকির সঙ্গে সঙ্গে আরেকটা কথাও বলা দরকার, যেটার দিকে আপনি ইঙ্গিত করেছেন, বৈদেশিক ঋণের বোঝা কিন্তু বিশাল। আগামী 5 বছরে ঋণ পরিশোধের জন্য বাংলাদেশকে প্রায় $26 বিলিয়ন খরচ করতে হবে। তো এই দিকটাও একটা চাপ সৃষ্টি করবে। তো এর পরিপ্রেক্ষিতে আমি একটু উদ্বিগ্ন এই কারণে যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের বাজেটের আকার খুব বড় হবে। আবার অন্যদিকে আমরা শুনতে পাচ্ছি যে সরকারি মহল থেকে বলা হচ্ছে যে কোনো ব্যয় আমরা টাকা ছাপিয়ে করব না। তো এইটা কী করে করা হবে আমার কাছে একটু ধোঁয়াশা মনে হয়, কারণ আমার মনে হয় যে এই অবস্থাতে একটা রক্ষণশীল বাজেটই দরকার। যত দিকে সাশ্রয় করা যায় সেটা, আমরা যত প্রকল্প এখন গ্রহণ করছি তার সব কি এখন প্রয়োজন আছে? যদি সাশ্রয় করা যায় তাহলে ব্যয় কমে আসবে। আর আয়ের দিক থেকে আমার মনে হয় যে আমাদের আয়কর বাড়ানোর কোনো বিকল্প নেই, এটা আমরা এড়াতে পারবো না। আমি জানি যে এটার একটা রাজনৈতিক অর্থনীতি আছে এবং বিভিন্ন শ্রেণী থেকে এটা বন্ধ করার জন্য চাপ আসবে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে কর্পোরেট কর বাড়ানোর বিরুদ্ধে একটা চাপ আছে। আমরা অন্যান্য করের ক্ষেত্রেও এটা দেখতে পাচ্ছি, কিন্তু কর না বাড়িয়ে সরকার কোনোভাবেই তাদের আয় বাড়াতে পারবে না। অর্থ উপদেষ্টা বলেছেন যে ব্যাংক খাতে সরকার কখনোই হস্তক্ষেপ করবে না, অথচ সরকার দায়িত্ব গ্রহণের পরেই আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়া হলো। তাহলে সরকারের দ্বিচারিতার নীতি কি হয়ে যাচ্ছে? ব্যাংক খাতে যত কথাই বলুক না কেন সেখানে হস্তক্ষেপ করতে হবে না। এখন সেটা হচ্ছে এই ক্ষেত্রে সত্য যে বাংলাদেশ ব্যাংকের যে স্বায়ত্তশাসন, বাংলাদেশ ব্যাংকের যে স্বাধীনতা, সেইখানে হস্তক্ষেপ করা হবে না বা করা উচিত নয়। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমরা যেভাবে দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের, যেটার প্রতি আপনি উল্লেখ করেছেন, তার গভর্নরকে হঠাৎ করে যে অপসারণ করা হলো, এটা আমি মনে করি যে ব্যাংকের যে স্বাধীনতা, স্বায়ত্তশাসন, সেটার ব্যাপারে এক ধরনের হস্তক্ষেপ। তো এটা যদি চলে, বিশেষত বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে যদি এই জাতীয় হস্তক্ষেপ হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই সরকার বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতাকে কতখানি অগ্রাধিকার দিচ্ছে বা এই বিষয়টি তাদের জন্য কতখানি গুরুত্বপূর্ণ সেটা প্রশ্নবিদ্ধ হবে। 20 জন মানুষের কথা বলা হচ্ছে যাদের কাছে 5,500 কোটি টাকা ঋণ খেলাপি অভিযোগ আছে, তার মধ্যে 11টি হচ্ছে একজনের মালিকানাধীন। তো
তো সেই অবস্থাতে আমার মনে হয় যে সংস্কারের ক্ষেত্রে যদি এই ঋণ খেলাপি বা যে ঋণটা আসছে না তাকে যদি ফেরত নিয়ে আসার জন্য সংস্কার না করা হয়, তাহলে কিন্তু এই ব্যাংক ব্যবস্থা এক ধরনের বজায়ক্ষম হবে না। আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এর আগে 5টি ইসলামিক ব্যাংককে একত্রিত করে একটি সম্মিলিত ইসলামিক ব্যাংক করা হলো। এখন আবার বলা হচ্ছে যে এগুলোকে তার যে আদি যারা মালিক ছিলেন তাদের কাছে ফেরত দেওয়া হবে। তাহলে এইগুলো তো একটা অন্তর্দ্বন্দ্বমূলক বক্তব্য, এবং এটা যদি করা হয় তাহলে খুব স্বাভাবিকভাবে ব্যাংকিং ব্যবস্থা এবং মুদ্রা ব্যবস্থায় মানুষের আস্থা অত্যন্ত জরুরি। সেই আস্থাটা প্রশ্নবিদ্ধ হলে কিন্তু তখন আমরা দেখতে পাবো যে মানুষ কিন্তু আর সেই আস্থাটা আর্থিক খাতের উপরে রাখতে পারবে না। $2 বিলিয়ন অর্থের যোগানে সরকারের যে উদ্যোগ, সেটা কতটুকু সফল হবে বলে মনে করেন? সরকারের অঙ্গীকার, আরেকটা হচ্ছে সরকারের অগ্রাধিকার। সরকার নিশ্চয়ই অঙ্গীকার করতে পারেন যে আমরা $2 বিলিয়ন অর্থের যোগান করব। এখন সেটাকে অগ্রাধিকার দিতে হবে, এবং অগ্রাধিকার দেওয়ার পরে কিন্তু কতগুলো ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেগুলো খুব জনপ্রিয় হয়তো হবে না কিন্তু জরুরি। যেমন আমি যেটা বললাম যে প্রকল্পের ক্ষেত্রে শুধুমাত্র সেই সমস্ত ন্যূনতম প্রকল্প গ্রহণ করা দরকার যেটা এই মুহূর্তে উৎপাদন প্রক্রিয়ায় সাহায্য করবে এবং এই মুহূর্তের জন্য প্রয়োজনীয়। এটা করে বাকি যে সমস্ত প্রকল্প আছে সেগুলোকে স্থগিত করতে হবে, সেখান থেকে একটা অর্থের যোগান আসতে পারে। দ্বিতীয়ত, যে সরকারি ব্যয় যে নানান খাতে আছে, সেই সরকারি ব্যয় কিন্তু এখন পর্যন্ত তাতে কাটছাট আমরা খুব একটা দেখছি না। যেই ব্যয়গুলো মানুষকে সেবাদানের জন্য একেবারে জরুরি, সেইগুলো ছাড়া বাকি ব্যয়গুলোকে কমিয়ে আনতে হবে। কিন্তু সরকার তো রাজনৈতিক সরকার, জনকল্যাণের কিছু কর্মসূচিও তো সরকারে থাকতে হবে। জনকল্যাণের মতো যেগুলো কর্মসূচিগুলো যেগুলো চলে আসছে এবং যেগুলো প্রয়োজনীয় সেগুলো তো থাকতেই হবে। এখন আমি কি এটা বলবো যে দুস্থ মাতার যে ভাতা সেটা বন্ধ করে দেওয়া হোক? না, আমি এটা বলবো না। জনকল্যাণের জন্য কতগুলো বিষয় আছে যেগুলো ঠিক এই মুহূর্তে না করেও এটাকে স্থগিত করা যায়, আমি বলছি না এটাকে বন্ধ করে দেওয়ার জন্য। দৈনন্দিন যে খরচ বা প্রশাসনিক যে খরচ, সেটা তো আপনাকে করতেই হবে। উন্নয়ন প্রকল্প কিছু কিছু আপনাকে গ্রহণ করতে হবে, কারণ উন্নয়ন প্রকল্প আপনি গ্রহণ না করলে আপনি প্রবৃদ্ধি বাড়াতে পারবেন না, কর্মনিয়োজন বাড়াতে পারবেন না। আমাদের সরকারি আয় ব্যয়ের মানচিত্রটা সামনে রেখে ঠিক করতে হবে যে কোথায় কোথায় আমি আমার ব্যয় সংকোচন করব, কোথায় কোথায় ব্যয় স্থগিত করব, কোথায় কোথায় প্রয়োজন হলে এই মুহূর্তে ব্যয় বন্ধ করে দেব। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের আয় যদি শূন্য যদি আমাদের আয় হয়, তাহলে আয় আমি কোথায় কোথায় বাড়াবো এবং কোন কোন জায়গা থেকে সেই আয়টা আমি তুলতে চেষ্টা করব। তো এই জাতীয় একটা ব্যবস্থা যদি না গ্রহণ করা হয়, তাহলে তো আপনি আগামী বাজেটে অর্থায়নই জোগাড় করতে। গেল 3 বছরের মধ্যে আমরা যদি সূচক দেখি যে জিডিপির প্রবৃদ্ধির হার সর্বনিম্ন, প্রত্যাশিত বিনিয়োগও আসছে না, ফলে কর্মসংস্থানও তৈরি হচ্ছে না। আমরা দেখলাম যে সরকার বেসরকারি খাতের উদ্যোক্তা ব্যবসায়ীদের নিয়ে দ্বিপাক্ষিক অথবা ভিন্ন ভিন্ন খাতের ব্যবসায়ীদের নিয়ে আলোচনা করছেন। সামগ্রিকভাবে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ যথেষ্ট মনে করেন কি? সরকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংস্থার সাথে আলাপ করছেন। এখন আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এই ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ব্যবসায়ী সংস্থাগুলো হচ্ছে অত্যন্ত বৃহৎ ব্যবসায়ী এবং বৃহৎ ব্যবসায় সংস্থান। এই যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে, এই যে মধ্য ব্যবসায়ী যারা রয়েছে, এই যে অনানুষ্ঠানিক খাতে যারা বর্তমানে ব্যবসা করছে, তাদের সঙ্গে সরকারের কি কোনো রকমের আলাপ আলোচনা আছে? নেই। আপনি শুধুমাত্র বৃহৎ ব্যবসায়ীদের সঙ্গে, বৃহৎ ব্যবসায়ী সংস্থাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন এবং তাদের স্বার্থ রক্ষা করবেন, কিন্তু ক্ষুদ্র, মধ্য এবং অনানুষ্ঠানিক ব্যবসায়ীদের কথা আপনি শুনবেন না। সেটা কিন্তু আপনার প্রবৃদ্ধিতে কোনো একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে না, কারণ এই অনানুষ্ঠানিক খাতের কর্মনিয়োজন কিন্তু বিশাল এবং তারা কিন্তু প্রচুর আয় সৃষ্টি করে অর্থনীতিতে। আর বিনিয়োগের কথা যেটা বলছেন, যত আলাপ আলোচনাই তাদের সঙ্গে হোক না কেন, এই অবস্থাতে যেখানে আন্তর্জাতিক অবস্থা ভালো নয়, যেখানে দেশের মধ্যে নানান রকমের অস্থিতিশীলতা আছে, সেই অবস্থাতে আলাপ আলোচনা আমি আপনার সঙ্গে করতে পারি, কিন্তু আমি তো পকেটের পয়সা বিনিয়োগ করব না।
এটা যে কোনো ব্যবসায়ী এটা বলবে। কোনো ব্যবসায়ী এখন নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে চাইবে না, আপনি যত প্রণোদনাই দিক না কেন। কোনো ব্যবসায়ী আপনার চাইবে যে এখানে আমি বিনিয়োগ করুই, চাইবে না। দেশজ ব্যবসায়ীরা তো চাইবেই না। বিদেশ থেকে যে বিনিয়োগ আসার কথা ছিল সেটাও তো আসছে না, কারণ তারাও অপেক্ষা করে আছে যে বাংলাদেশ কোন দিকে যায়, কিভাবে যায়। তার উপরে এই যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো চাপ দিচ্ছে সরকারের উপরে, এবং তারা আশঙ্কা প্রকাশ করছে যে ভবিষ্যতে কি হবে, সেটা বিশ্বব্যাংক থেকে শুরু করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে শুরু করে অন্যান্যরা, যেখানে বিশ্বব্যাংক বলছে যে জ্বালানি সংকটের কারণে বাংলাদেশে নতুন করে 14 লাখ মানুষ দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। তো এই জাতীয় একটা অস্থির সময় এবং এই জাতীয় একটা নেতিবাচক পরিবেশের মধ্যে স্বাভাবিকভাবেই বিদেশি বিনিয়োগ কিন্তু আসবে না। সুতরাং সরকারকে এমন সব ব্যবস্থা নিতে হবে যার ফলে একটা আস্থা তৈরি হয়, আস্থা দেশের মধ্যে, আস্থা বিদেশের মধ্যে। আমাদের দেশের আয়ের হিসেবটা যদি করা হয় তাহলে 10% মানুষের হাতে বিপুল পরিমাণে আয়, বাকি 90%ই হচ্ছে স্বল্প মধ্যবিত্ত এরকম ক্যাটাগরিতে রয়ে গেছে। তো মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রেও তো সরকারের উদ্যোগকেই যথেষ্ট মনে করেন কি? না, আমি মনে করি না। কারণ মূল্যস্ফীতির জন্য ধরা যাক যে মূল্যস্ফীতি অন্তর্বর্তীকালীন সরকারের আগে থেকেই শুরু হয়েছে, সেটা ঠিক। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নানান রকমের ব্যবস্থার ফলেও মূল্যের তেমন কিছু হেরফের হয়নি। এখনও আমরা 8%, 9% মূল্যস্ফীতি, এবং আমরা ধরে নিতে পারি যে এই জ্বালানির তেলের দাম বৃদ্ধি, আমদানির জন্য আমাদের খরচ যখন বেড়ে যাবে, মূল্যস্ফীতি বেড়ে যাবে। এখন এই মূল্যস্ফীতিকে শুধু তাত্ত্বিক দিক থেকে দেখলে তো হবে না। আসল মূল্যস্ফীতির সমস্যাটা যেই জায়গায়, সেখানে হাত দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক সমস্যা, এবং প্রাতিষ্ঠানিক সমস্যা হচ্ছে যেটাকে আমরা খুব সহজ কথায়, সাধারণ মানুষের কথায় বলি সিন্ডিকেট। এখন কিছু ব্যক্তি, কিছু গুটি কয়েক প্রতিষ্ঠান যদি কোনো পণ্যের, কোনো সামগ্রিক সরবরাহটাকে নিয়ন্ত্রণ করে, তাদের নিয়ন্ত্রণে রাখে, তাহলে পরে যতই মুদ্রানীতি গ্রহণ করা হোক না কেন, যতই রাজস্ব নীতি গ্রহণ করা হোক না কেন, এই যে জিনিসপত্রের দাম, এটা তো কমবে না। আমরা মূল্যস্ফীতি 8%, 9% ইত্যাদি বলছি, কিন্তু দিনের শেষে এটা মানে হচ্ছে যে একজন মানুষ যখন বাজারে যাচ্ছে, সে যেটা চায় সেই জিনিসটা তার ক্রয় ক্ষমতার মধ্যে আছে কি না, সেটা তো নেই। 8% হারে মুদ্রাস্ফীতি হচ্ছে, মূল্যস্ফীতি হচ্ছে, মানুষের আয় কি 8% হারে বাড়ছে তো না। সিন্ডিকেটের যে বিষয়টা বলছিলেন, যে সরকারেও আবার মন্ত্রিসভাতেও তো আমরা ব্যবসায়ীদের আধিক্য দেখছি, তাহলে এই অবস্থায় কি পরিস্থিতি আরও উস্কে দেবে? না, এখন ওই ঘুরে ফিরে ওই কথাতেই আসে যে আইন যারা তৈরি করছেন এবং সরকারের মধ্যে যদি ব্যবসায়ীদের অনুপাত বা প্রতিনিধিত্ব অনেক বেশি থাকে, স্বাভাবিকভাবেই কিন্তু তখন দেখা যাবে যে যেই ব্যবস্থাগুলো গ্রহণ করা জরুরি এবং সাধারণ মানুষের জন্য উপকারী, সেই সমস্ত ব্যবস্থাগুলো কিন্তু গ্রহণ করা হবে না স্বাভাবিকভাবেই, কারণ সেই সমস্ত গোষ্ঠী তাদের স্বার্থ রক্ষা করতে চেষ্টা করবে। এখন এটা ভাঙার জন্য যারা জাতীয় সংসদে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব না করেন, তাদের একটা ভূমিকা আছে, নাগরিক সমাজের একটা ভূমিকা আছে, অর্থনীতিবিদেরা, সাংবাদিকেরা যারা লেখালেখি করেন, তাদের একটা ভূমিকা আছে। কারণ এই পুরো ব্যাপারটির উপর একটা চাপ সৃষ্টি না করলে পরে তো এটা আপনা আপনি হবে না। আসছে বাজেট নিয়ে সাজেশন দিতে বলি, তাহলে কোন সেক্টরটাকে অগ্রাধিকার দিয়ে আপনি পরামর্শ দেবেন? সত্যিকার অর্থে বাজেটের মানচিত্র সামনে নিয়ে আমার আয় কী আছে, ব্যয় কী আছে, সেটা দেখে আমি ব্যয় সাশ্রয় করতে চেষ্টা করব যতদূর সম্ভব, এবং যেখানে ব্যয় কমানো যায়, ব্যয় স্থগিত রাখা যায়, সেটা আমি করতে চেষ্টা করব স্বাভাবিকভাবেই। এবং সেইখানে আমি বলবো যে এই যে ভর্তুকি দেওয়া, কর ছাড় দেওয়া, এইগুলো যত কমিয়ে নিয়ে আসা যায়, এটা আমার মনে হয় যে এক ধরনের অগ্রাধিকার থাকতে হবে, এবং এটা করতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর চাপ আছে কিন্তু। আর 2 হচ্ছে যে আমি এমন সমস্ত জায়গায় অর্থায়ন করব যেগুলো মানুষকে সামাজিক সেবা দিতে পারে এবং সামাজিক সেবা ব্যাহত না করে, যেমন শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের ব্যয় সংকোচনটা আমরা করব না, বরং শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে যতটুকু ব্যয় দিলে পরে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্যখাত
ঠিকভাবে কাজ করতে পারে সেটা আমরা করব। 3, আমি দেখতে চেষ্টা করব যে আমার বহির্খাত থেকে আমি এই বিষয়টিকে দেখতে চেষ্টা করি যে যাতে আমার বৈদেশিক মুদ্রার প্রবাহ আমি বাড়াতে পারি কিনা, কারণ সেটা লাগবে। সেই জন্য যারা মধ্যপ্রাচ্যের শ্রমিক আছেন তাদের উপরে নির্ভর করতে হবে। আমাদের রপ্তানি আমরা বাড়াতে পারি কিনা, যৌথভাবে অন্যান্য দেশের সঙ্গে কথা বলে সেই দিকে আমরা নজর দেব। আমদানির ক্ষেত্রে বিলাসদ্রব্য থেকে শুরু করে যেগুলো আমাদের অপ্রয়োজনীয় আমদানি, সেগুলো বন্ধ করে দিতে হবে। আমাদের আমদানি করতে হবে সেই সমস্ত জিনিস যেগুলো উৎপাদনে কাজে লাগবে, আর যেগুলো একেবারে প্রয়োজনীয়, সেটা ওষুধ হতে পারে, সেটা অন্য জিনিস হতে পারে। এই জাতীয় একটা সাশ্রয়ী, রক্ষণশীল, গণমুখী বাজেট যদি না হয়, তাহলে পরে কিন্তু বাজেটে আমরা অর্থায়ন করতে পারবো না, আয় আমরা যতটুকু প্রয়োজন সেটুকু আমরা আসতে পারবে না, মানুষের আশাভঙ্গ হবে, মানুষ হতাশ হবে, এবং তখন কিন্তু একটা ক্ষুব্ধ পরিস্থিতির সৃষ্টি হবে সমাজে এবং দেশে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার আলোচনার মূল বিষয় ছিল যে অর্থনৈতিক কর্মকাণ্ড বলতে যে মানুষের স্বস্তি ফিরে আসুক, স্বল্প আয়ের মানুষ যারা তারা ব্যাগ ভর্তি করে বাজার করে বাড়ি ফিরুক, সরকারের উদ্যোগে সে ধরনের কর্মকাণ্ডের প্রতিফলন আমরাও প্রত্যাশা করি। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে আজকের আয়োজন এইটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।